বর্তমানে আমরা এখন সবাই সারা বিশ্ব করোনার আতঙ্কে আতঙ্কগ্রস্ত। তো এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের সরকার একমাত্র উপায় হিসাবে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন। এইরকম একটা অবস্থায় ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখা সত্ত্বেও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা ভেবে আজকে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের একটি ক্লাস অ্যারেঞ্জ করা হয়েছে। তো আজকে একটু কথা বলে নিই করোনা সম্পর্কে। তোমরা তো সবাই আতঙ্কগ্রস্ত, তোমরা সবাই বাড়িতে আছো, আশা করি সবাই ভালো আছো। তো যাই হোক, তোমরা কিন্তু সবাই যখন বাইরে বেরোবে অবশ্যই মাস্ক ইউজ করবে। মাস্ক ছাড়া কিন্তু কেউ বাইরে বেরোবে না। তোমাদের সবার সুবিধের জন্য, তোমাদের সবাইকে ভালো রাখার জন্য আমাদের এই পরামর্শ। ঠিক আছে, তো দেখো আমিও তো মাস্ক ব্যবহার করেছি, দেখছো। তো যাই হোক, মাস্কটা ব্যবহার করে পড়ানোটা তো একটু অসুবিধে হচ্ছে, তোমাদের একটু বোঝার অসুবিধে হবে, সেই জন্যে আমি পড়ানোর সময় মাস্কটা একটুখানি খুলে রাখলাম। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে পরমাণুর গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ। ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য আজকের এই ক্লাসের টপিক হলো পরমাণুর গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ। পরমাণুর গঠন, পরমাণু সম্পর্কিত ধারণা প্রথম আমাদেরকে দিয়েছিলেন জন ডাল্টন। কত খ্রিস্টাব্দে? 1808 খ্রিস্টাব্দে। তিনি কি বলেছিলেন? তিনি তার পরমাণুবাদ প্রকাশ করেছিলেন। আমরা ক্লাস 8-এ পরমাণুবাদ সম্পর্কে পড়েছি। ডাল্টনের পরমাণুবাদের তথ্যগুলো কি কি সব আমরা শুনেছি, জেনেছি। তো সেখানে ডাল্টন কি বলেছিলেন? যে পরমাণু পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কি বলেছিলেন? পরমাণু অবিভাজ্য কণা, মানে পরমাণুকে আর ভাঙা যায় না। কিন্তু 19বিংশ শতাব্দীর শেষের দিকে, বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন বিজ্ঞান আরও অনেক উন্নতি লাভ করেছে, যখন আমাদের ক্যাথোড রশ্মি আবিষ্কার হলো, যখন তেজস্ক্রিয়তা আবিষ্কার হলো, তখন আমরা দেখলাম পরমাণু কিন্তু অবিভাজ্য কণা নয়। পরমাণুকে ভাঙলে আমরা পরমাণু গঠনকারী কতগুলো কণার কথা জেনেছি। ক্লাস 8-এও আমরা এগুলো জেনেছি। কি কি কণা? তার মধ্যে 3টে কণার নাম আমরা জানি, সেগুলোকে আমরা বলবো স্থায়ী কণা, যেমন বা অবপারমাণবিক কণা, বা মূল কণা, বা আদি কণা। এগুলোর অনেক নাম রয়েছে। বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় পরমাণুর এই কণাগুলোকে বিভিন্ন নামে অভিহিত করেছেন। তো তার মধ্যে স্থায়ী কণাগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এছাড়াও ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ছাড়াও আধুনিককালে পরমাণুর গঠনকারী আরও অনেক অস্থায়ী কণা পেয়েছি আমরা। সেগুলো হলো পজিট্রন, মেসন ইত্যাদি। আবার কতগুলো সংমিশ্র কণাও এখন আবিষ্কার হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে আলফা কণা, ডয়টেরন ইত্যাদি। ঠিক আছে, আজকে তাহলে একটু স্থায়ী কণাগুলো সম্পর্কে বলবো। স্থায়ী কণাগুলোর নাম তো আমরা আগেই জেনেছি, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। কিন্তু ইলেকট্রন, প্রোটন কিভাবে আবিষ্কার হলো সেই সম্পর্কে একটু শুনে নিই। কিভাবে আবিষ্কার হলো? তখন সেই সময়ে যারা পুলিশ নল নিয়ে কাজ করছিলেন, যে সমস্ত বিজ্ঞানীরা, তারা দেখালেন, মুখ্যণ নল নিয়ে যারা কাজ করছিলেন, তখন 1878 খ্রিস্টাব্দ, যেমন ক্রুক্স বলে একজন বিজ্ঞানী, তিনি পুলিশ নল নিয়ে বা তড়িৎ মুখ্যণ নল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তিনি দেখালেন যে পুলিশ নলের ভেতরে, তড়িৎ মুখ্যণ নলের ভেতরে, তড়িৎ মুখ্যণ নলটা হচ্ছে এরকম দেখতে একটা নল, একটা কাচের টিউব। সেই টিউবের ভেতরে একটা দুদিকে দুটো পাক রাখা হয়, একটা ক্যাথোড, একটা অ্যানোড। এবার এই ক্যাথোড আর অ্যানোডের মধ্যে একটা ক্যাথোড, একটা অ্যানোড। তোমরা দেখতে পাচ্ছ ক্যাথোড আর অ্যানোডটা নিশ্চয়ই চিনতে পারছো। দেখো এখানে, দেখো ক্যাথোড নেগেটিভের সঙ্গে যুক্ত, তাই জন্য এটা ক্যাথোড তড়িৎদ্বার, এটা অ্যানোড তড়িৎদ্বার। তো এই যে তড়িৎ মুখ্যণ নলটা নিয়ে বিজ্ঞানী ক্রুক্স কাজ করেছিলেন, ওই নলের ভিতরে যদি বায়ুর চাপটা 0.01 মিলিমিটার করা হয় এবং ক্যাথোড আর অ্যানোডের মধ্যে যদি 10,000 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হয়, সেই সময় দেখা গেল যে ক্যাথোড
প্রকার অদৃশ্য রশ্মি অগ্রসর হচ্ছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক প্রকার অদৃশ্য রশ্মি সরল রৈখিক পথে যাচ্ছে। সেই রশ্মিগুলোর নাম দেওয়া হলো ক্যাথোড রশ্মি। তো এই রশ্মিগুলোর ক্রুক্স তো এগুলো দেখিয়েছিলেন। তার পরবর্তীকালে বিজ্ঞানী থমসন, জে থমসন, এটা নিয়ে অনেক গবেষণা করেছিলেন। করে তিনি দেখালেন, তিনি ক্যাথোড রশ্মির কিছু বৈশিষ্ট্যের কথা আমাদেরকে জানালেন। তিনি বলছেন, থমসন বলছেন যে এই রশ্মিগুলো ক্যাথোড থেকে নির্গত হয়, অ্যানোডের দিকে যায়। তাহলে এই যে রশ্মিগুলো ক্যাথোড থেকে যেহেতু নির্গত হয়, তাই এই রশ্মিগুলো নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা। আরও বললেন যে ক্যাথোড রশ্মি আসলে হলো নেগেটিভ তড়িৎগ্রস্ত কণার স্রোত, ভর বিশিষ্ট, অত্যন্ত অল্প ভর বিশিষ্ট নেগেটিভ তড়িৎগ্রস্ত কণার স্রোত। আর ক্যাথোড থেকে এরা সবসময় সরল রৈখিক পথে চলাচল করে। এগুলো আমরা কি করে বুঝেছিলাম? ক্যাথোড রশ্মি যে ভর বিশিষ্ট কণার স্রোত, সেটা আমরা জেনেছিলাম যে এই ক্যাথোড রশ্মির পাতে যদি হালকা ধাতুর পাত রাখি, তাহলে সেই ধাতুর পাতটা কিন্তু নড়াচড়া করে। সেটা থেকে আমরা বুঝেছিলাম যে ক্যাথোড রশ্মির ভরযুক্ত কণার স্রোত। আচ্ছা, নেগেটিভ তড়িৎগ্রস্ত কি করে বুঝেছিলাম? এই যে নলটা নিয়ে কাজ করা হচ্ছে, এর চারিদিকে যদি আমরা অন্য কোনো তড়িৎ ক্ষেত্র রাখি, তাহলে আমরা দেখেছিলাম যে নেগেটিভ তড়িৎ ক্ষেত্রে ওই রশ্মিগুলো বিক্ষিপ্ত হচ্ছে। তার মানে তারা নিশ্চয়ই নেগেটিভলি চার্জ, তাই জন্য তড়িৎ ঋণাত্মক কণার স্রোত, তাই জন্য তারা বিক্ষিপ্ত হচ্ছে। আবার পজিটিভ রাখলে সেটা তখন আকৃষ্ট হচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে এরা হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণার স্রোত। এরপর এটা সরল রেখায় যায়, সেটা কি করে বুঝেছিলাম? এর পথে যদি কোনো অস্বচ্ছ বস্তু রাখি, তাহলে তার পিছন দিকে প্রতিচ্ছায়া উৎপন্ন হয়েছিল। সেটা থেকে আমরা বুঝেছিলাম এগুলো সরল রৈখিক পথে নির্গত হয়। তো এই ক্যাথোড রশ্মির সম্পর্কিত ধারণা থেকে আমাদেরকে থমসন বললেন যে পরমাণুর ভেতরে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা রয়েছে, এবং তিনি তখন ওগুলোর নাম দিলেন নেগেট্রন। নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা, তাই জন্য ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, তাই জন্য এগুলোর নাম দিলেন নেগেট্রন। তো পরবর্তীকালে এই নেগেট্রনের নাম আবার স্টোনি বলে একজন বিজ্ঞানী, তিনি বলেছিলেন এর নাম ইলেকট্রন। উনি নামটা দিয়েছিলেন পরে, কিন্তু আবিষ্কারটা করেছিলেন থমসন। তো থমসনের এই আবিষ্কারের পর থমসন বললেন পরমাণু সম্পর্কে একটা মডেল তৈরি করলেন, যে পরমাণু কেমন দেখতে, জিনিসটা কেমন, সেই সম্পর্কে একটা মডেল তিনি দিলেন। তিনি বলছেন যে পরমাণু হচ্ছে আসলে ধনাত্মক তড়িৎগ্রস্ত একটা গোলক, সুষম গোলক, যার মধ্যে পজিটিভ আধানগুলো সুষমভাবে বিরাজ করছে, এবং ইলেকট্রনগুলো, নেগেটিভ তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলো এর মধ্যে এমনভাবে রয়েছে যেন পরমাণুর ভিতরে সমস্ত তড়িৎটা ব্যালেন্সড হয়ে যায়। মানে পরমাণু তো তড়িৎ নিরপেক্ষ কণা, পরমাণু তো প্রসম কণা। এটা আবার ডাল্টন আমাদেরকে বলেছিলেন যে পরমাণু তড়িৎ নিরপেক্ষ। পরমাণু তড়িৎ নিরপেক্ষ, তাহলে এই যে গোলকটা, এই গোলকটা খুব অল্প ব্যাসের গোলক। কিরকম? কতটা? 10⁻⁻10 মিটার ব্যাসের একটা গোলক। তার মধ্যে পজিটিভ চার্জগুলো সুষমভাবে রয়েছে, আর ইলেকট্রনগুলো এমনভাবে রয়েছে যেন এই পজিটিভ আধানগুলোকে প্রশমিত করা যায়। এইটা হচ্ছে থমসনের পরমাণু মডেল। থমসন এটাকে এই কথাটা বলেছিলেন। তো থমসনের এই পরমাণু মডেলটা আমরা সবাই জানি, আমরা অনেকেই জানি যে এটাকে আমরা পাম পুডিং মডেল বলে থাকি। কেন? পুডিং এর মধ্যে যেমন করে কিশমিশগুলো ছড়ানো থাকে, ঠিক সেরকম এই যে ব্যাসের এই যে একটা গোলক, এই গোলকের ভিতরে ইলেকট্রনগুলো এইভাবে ছড়ানো রয়েছে। তো যাই হোক, তিনি ইলেকট্রন সম্পর্কে একটা ধারণা দিলেন, পরমাণু সম্পর্কে একটা ধারণা দিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে থমসনের এই ধারণাটা সঠিক নয়। পরবর্তীকালে আমরা দেখছি যে রাদারফোর্ড বলে একজন বিজ্ঞানী, তিনি আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করলেন। কিরকম আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটা হচ্ছে একটা সোনার পাত, তার মানে থিকনেসটা হচ্ছে 0.0004 মিলিমিটার। এরকম পাতলা সোনার পাত নিয়ে তার মধ্যে BI 83214 থেকে আলফা রশ্মি পাঠালেন। পাঠিয়ে দেখা গেল যে বেশিরভাগ আলফা রশ্মি এই সোনার পাতটা ভেদ করে চলে যাচ্ছে,
কেবলমাত্র কয়েকটা আলফা রশ্মি, আলফা কণা এইভাবে 90 ডিগ্রি কোণ করে বিক্ষেপিত হচ্ছে। তার মধ্যে যে যারা যাচ্ছে বিক্ষেপণের যে ব্যাপারটা সেটা কোথা থেকে হচ্ছে, 10 টু দি পাওয়ার -14 মিটার নিউক্লিয়াস থেকে 10 টু দি পাওয়ার -14 মিটারে। আচ্ছা, নিউক্লিয়াস আবিষ্কার হবে রাদারফোর্ডের এই পরীক্ষা থেকে। কিরকম করে বলছেন যে এই যে আলফা রশ্মি পাঠানো হচ্ছে সোনার পাতের মধ্যে ভেতর দিয়ে, তো বেশিরভাগ আলফা রশ্মি ওই পাত ভেদ করে চলে যাচ্ছে, আর কয়েকটা মাত্র রশ্মি 90 ডিগ্রি কোণ করে বিক্ষিপ্ত হচ্ছে। আর তার মধ্যে ধরা যাক যদি এরকম করে নেওয়া যায় যে এরকম একটা এর ভেতর দিয়ে আমরা আলফা রশ্মিগুলো পাঠাচ্ছি, তাহলে দেখছি বেশিরভাগ রশ্মি কিন্তু চলে যাচ্ছে। তার মধ্যে কিছু রশ্মি এরকম করে বিক্ষেপিত হচ্ছে, আর 20,000-এর মধ্যে একটা রশ্মি যে পথ দিয়ে গেছিল সেই পথে আবার ফিরে আসছে। 20,000-এর মধ্যে একটা রশ্মি যে পথ দিয়ে গেছিল সেই পথে মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে আবার ফেরত আসছে। তার মানে কি জানা গেল, আলফা রশ্মি হচ্ছে আলফা কণার স্রোত। তাহলে আলফা কণা হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা। পজিটিভ তড়িৎগ্রস্ত কণা যখন ফেরত আসছে তার মানে কি, সেখানে নিশ্চয়ই কোনো পজিটিভ তড়িৎগ্রস্ত কেউ রয়েছে, সেইখান থেকে রিপালশন হয়ে সে ফেরত আসছে। আর কি হচ্ছে, 20,000টা আলফা রশ্মি কিন্তু চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? কারণটা হচ্ছে পরমাণুর এই ভেতরের বেশিরভাগ স্থানটা ফাঁকা, ফেরত যেখান থেকে আসছে সেটা খুব অল্প জায়গার মধ্যে সীমিত, আর এখান থেকে ফেরত আসছে তার মানে কি এইখানে নিশ্চয়ই কোনো ভারী কিছু রয়েছে যেটা এই আলফা কণাগুলোকে বিপরীত দিকে ফেরত পাঠাতে সাহায্য করছে। তো আর কি হচ্ছে, যেহেতু আলফা রশ্মি ধনাত্মক, তাহলে ওখান থেকে একটা রিপালশনের ঘটনাও ঘটছে, বিক্ষিপ্ত হয়ে ফেরত আসছে। এইখান থেকে আমরা ধারণা করলাম, রাদারফোর্ড আমাদেরকে বললেন যে পরমাণুর দুটো অংশ, একটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস আর একটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস বহির্ভূত অংশ। নিউক্লিয়াসের মধ্যে রয়েছে কারা, ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, যেটাকে আমরা প্রোটন বলে চিনে থাকি। আচ্ছা, ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা নিউক্লিয়াস, নিউক্লিয়াস খুব অল্প জায়গার মধ্যে, সীমিত জায়গার মধ্যে সীমাবদ্ধ। কিরকম, কি করে বুঝেছিলাম সেটা, যে আলফা কণাগুলো গেছিল তারা 10 টু দি পাওয়ার -14 মিটার থেকে ফেরত এসেছিল। এই যে নিউক্লিয়াস, এই যে বলেছি যে পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসটা সীমাবদ্ধ, খুব অল্প জায়গার মধ্যে। তো সেইটা কিরকম, পরমাণুর এখানে যে নিউক্লিয়াসটা রয়েছে সেইখান থেকে যে আলফা কণাগুলো ফেরত গেছিল সেটা কত দূর থেকে, 10 টু দি পাওয়ার -14 মিটার থেকে। তো 10 টু দি পাওয়ার 14 মিটার -14 মিটার যে দূরত্বটার কথা বলা হচ্ছে সেটাকে বলা হয় নিকটতম অভিগমন দূরত্ব। এইভাবে আমরা, রাদারফোর্ড বললেন যে পরমাণুর ভেতরে আরেকটি পজিটিভ তড়িৎগ্রস্ত কণার অস্তিত্ব রয়েছে, সেটার নাম দেওয়া হলো প্রোটন। এবার ইলেকট্রন আবিষ্কার হয়ে গেল, প্রোটনও আবিষ্কার হয়ে গেল। ইলেকট্রনের ভর সম্পর্কিত কিছু তথ্য আমরা এখন পেয়েছি, যেমন ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10 টু দি পাওয়ার -13 কিলোগ্রাম। আচ্ছা, প্রোটনের ভর হচ্ছে 1.6725 × 10 টু দি পাওয়ার -27 কিলোগ্রাম। আর এর আধান সম্পর্কিত কথা হচ্ছে, ইলেকট্রন নেগেটিভলি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, তো ইলেকট্রনের আধান হচ্ছে -1.602 × 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। তা প্রোটনগুলো হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, কারণ পরমাণু নিজে হচ্ছে তড়িৎ নিরপেক্ষ কণা। তাহলে পরমাণুর মধ্যে যেহেতু ইলেকট্রনের অস্তিত্ব রয়েছে, তাহলে প্রোটনও নিশ্চয়ই সমান সমান আধান বিশিষ্ট, তাই জন্য তো একটা পজিটিভ একটা নেগেটিভকে প্রশমিত করে, এটা তো আমরা জানি। তো প্রোটনগুলো হচ্ছে একই রকমের চার্জ বিশিষ্ট ধনাত্মক তড়িৎধর্মী কণা। আর আচ্ছা, এবার আমরা যে ভরগুলোর কথা বললাম, এদের ইলেকট্রন আর প্রোটনের মোট ভর যোগ করে আমরা দেখছি যে পরমাণুর যা ভর সেই ভরের সঙ্গে কিন্তু মিলছে না, কিছু ত্রুটি থেকে যাচ্ছে। মানে পরমাণুর যা ভর, এদের দুজনের ভর যোগ করে পরমাণুর ভর থেকে একটু কম হচ্ছে। তখন বিজ্ঞানীরা ভাবলেন যে তাহলে সেই কণাটা কোথা থেকে, এই ভরটা তাহলে কি করে ব্যালেন্স হবে। এই করতে করতে, এইভাবে খুঁজতে খুঁজতে 1932 খ্রিস্টাব্দে স্যাডউইক বলে একজন বিজ্ঞানী, তিনি বললেন যে পরমাণুর ভিতরে
আরেকটি কণা রয়েছে, সেটাই হচ্ছে পরমাণুর ভিতরে কোথায়, নিউক্লিয়াসের মধ্যে আর একটা ভারী কণা রয়েছে। সেই ভারী কণাটার জন্যই কিন্তু এই আলফা কণাগুলো একটা ভারী জিনিসে আঘাত করে পিছন দিকে ফিরে গেছিল। একটা ভারী জিনিসে আঘাত করলে সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে চলে আসে। তার একটা উদাহরণ বলি, আমরা যখন একটা বলকে আমাদের এই দেওয়ালে মারি তখন আমরা দেখেছি বলটা কিন্তু আমাদের হাতে চলে আসে, কিন্তু ক্রিকেট খেলার মাঠে আমরা দেখেছি পিচের পিছন দিকে একটা সাদা পর্দা টাঙানো থাকে। বলটা যখন ব্যাটসম্যান স্ট্রাইক করে ওই পর্দায় গিয়ে আঘাত করে কিন্তু সেখানেই পড়ে যায়। কেন না, পর্দাটা কিন্তু সেটাকে ফেরত পাঠানোর মতো স্ট্রেংথ নেই। তো আমরা এখানে দেখছি যে আলফা কণাগুলো যে ফেরত গেছে, তার মানে কি সেখানে নিশ্চয়ই কোনো ভারী কণার উপস্থিতি রয়েছে। সেই কণাটা কি, সেই কণাটা হচ্ছে নিউট্রন। নিউট্রন হচ্ছে পরমাণুর অভ্যন্তরে অবস্থিত ভারী কণা এবং চার্জবিহীন কণা। তাহলে আজকে আমরা শিখলাম পরমাণুর অভ্যন্তরে স্থায়ী কণাগুলো কি কি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এবং এরা কিভাবে থাকে। রাদারফোর্ড বললেন যে এরা পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রনগুলো পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে এরকম অবস্থা থাকে, ঘূর্ণায়মান অবস্থায় থাকে। আচ্ছা, এবার ঘূর্ণায়মান অবস্থায় থাকে, কিন্তু কথাটা হচ্ছে যে এই যে ইলেকট্রনগুলো যে ঘুরছে, আমাদের তড়িৎচুম্বকীয় তত্ত্ব বলে যে ইলেকট্রন তড়িৎগ্রস্ত কণা যখন কোনো অরবিটে রোটেট করে তখন কিন্তু সে প্রত্যেকটা মুহূর্তে তার শক্তি ক্ষয় করে। তাহলে মাত্র 10⁻⁻8 সেকেন্ডের মধ্যে সমস্ত ইলেকট্রন কিন্তু তাদের সব শক্তি ক্ষয় করে নিউক্লিয়াসের উপরে ঝাঁপিয়ে পড়ার কথা, কিন্তু আমরা তো তা দেখি না। আমরা দেখি যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো কিন্তু অবিরাম গতিতে আবর্তন করে চলছে। তো পরবর্তীকালে এই তথ্যটার ভিত্তিতে আমরা দেখেছি যে রাদারফোর্ডের একজন ছাত্র নিলস বোর, তিনি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দিয়ে ইলেকট্রনের গতি ব্যাখ্যা করলেন এবং তিনি বললেন যে এই ইলেকট্রনগুলো কিন্তু যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারে না। তাদেরকে আবর্তন করতে গেলে তারা নির্দিষ্ট কিছু কক্ষপথে আবর্তন করে। এই কক্ষপথগুলোকে আমরা বলি সুস্থিত কক্ষপথ। এই কক্ষপথে আবর্তনশীল অবস্থায় ইলেকট্রনগুলো কিন্তু কোনো শক্তি ব্যয় করে না এবং এই কক্ষপথগুলোকে আমরা KLMN কক্ষপথ বলে চিহ্নিত করতে পারি। এই কক্ষপথগুলো এখন বর্তমানে আমরা যে পরমাণুর মডেল দেখি সেখানে আমরা এরকম করে একটা নিউক্লিয়াস দেখাই, তার চারিদিকে ইলেকট্রনগুলো রোটেট করতে থাকে, এইভাবে দেখাতে থাকি ইলেকট্রনগুলো কিরকম করে রোটেট করে। এই মডেলটা কিন্তু দিয়েছিলেন নিলস বোর। তিনি বলেছিলেন যে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনরত ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারে না। কিভাবে আবর্তন করবে, কি তাদের শক্তি, যার যেরকম শক্তি সেই সমস্ত কক্ষে ইলেকট্রনগুলো আবর্তন করবে। কিরকম, এই কক্ষপথগুলোর তিনি নাম দিয়েছিলেন KLMN এইভাবে। এবার এইগুলো হচ্ছে আসলে কতগুলো শক্তির স্তর। এই শক্তি স্তরগুলোতে আবর্তনরত অবস্থায় বোর বলেছিলেন যে এরা কিন্তু কোনো শক্তি ক্ষয় করবে না, একটা নির্দিষ্ট শক্তি নিয়ে এরা আবর্তন করতে থাকবে। এদেরকে যদি কোনোভাবে কে কক্ষ থেকে এল কক্ষে নিয়ে যাওয়া হয় বা এল থেকে এম এ নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু বাইরে থেকে শক্তি দিতে হবে। শক্তি তারা বাইরে থেকে শোষণ করবে, করে কে কক্ষ থেকে এল কক্ষে যাবে। আবার এল থেকে যদি কে তে নিয়ে যেতে হয় তাহলে তারা শক্তি বিকিরণ করবে। এইভাবে আমরা পরমাণুর গঠন সম্পর্কে জেনেছি। হ্যাঁ, এবার তাহলে আমরা একটু পারমাণবিক ক্রমাঙ্ক কাকে বলে একটু জেনে নিই। পারমাণবিক ক্রমাঙ্ক কথাটার মানে হচ্ছে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা। ধরা যাক একটা মৌলকে আমরা যদি এইভাবে ডিনোট করে থাকি 6C12, এর দ্বারা কি বোঝা যাচ্ছে, একটা মৌলের পরমাণু। কোন মৌল? কার্বন মৌলের পরমাণু, যার পারমাণবিক ক্রমাঙ্ক 6 এবং ভর সংখ্যা 12। পারমাণবিক ক্রমাঙ্ককে আমরা সাধারণত মৌলটার তলার দিকে লিখে থাকি আর উপর দিকে যেটা লিখি সেটাকে বলে ভর সংখ্যা। তাহলে এই মৌলটা এই পরমাণুটা কোন মৌলের পরমাণু? কার্বনের পরমাণু। তার পারমাণবিক ক্রমাঙ্ক কত? 6। ভর সংখ্যা কত?
12। পারমাণবিক ক্রমাঙ্ক কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে তার নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা 6টি, 6 লেখা আছে তাহলে 6টি। তাহলে ইলেকট্রন সংখ্যা কটি হবে? 6টি হবে। কেন 6টি হবে? কারণ আমরা জানি পরমাণু নিস্তড়িত। তাহলে পরমাণুর ভিতরে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা প্রোটন যদি 6টি থাকে, ওই 6টি প্রোটনকে ব্যালেন্স করার জন্য, প্রশমিত করার জন্য 6টি ইলেকট্রনও থাকবে। তাই জন্যে পরমাণুর অভ্যন্তরে 6টি ইলেকট্রন, 6টি প্রোটন। বোঝা গেল? কার্বন 6C12। আচ্ছা, উপরে যেটা লেখা আছে সেটাকে আমরা বলেছি ভর সংখ্যা। ভর সংখ্যা কথাটার মানে হচ্ছে, ভর সংখ্যার একটা রিলেশন আছে, সেটা হচ্ছে ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আমরা জানি পরমাণুর ভর কারা ডিনোট করে, কাদেরকে দ্বারা পরিচালিত হয়? পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন এবং প্রোটন সংখ্যা দ্বারা। কারণ পরমাণুর নিউক্লিয়াসই তো সবচেয়ে ভারী অংশ পরমাণুর মধ্যে, তো সেখানে কারা থাকে? প্রোটন আর নিউট্রন। এই জন্যে প্রোটন আর নিউট্রনের মোট ভর হচ্ছে পরমাণুর মোট ভরের সঙ্গে সমান। তো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত এই যে কণাগুলো, নিউট্রন আর প্রোটন, এই কণাগুলোকে আবার আমরা নিউক্লিয়ন বলে চিনে থাকি। নিউক্লিয়াসে উপস্থিত কণাগুলোকে নিউক্লিয়ন বলা হয়ে থাকে। তাহলে নিউক্লিয়নের সংখ্যা যদি আমি জানতে বলি, যদি আমরা এই পরমাণুটাকে ডিনোট করি, একটা নাইট্রোজেন 7n14। আচ্ছা, এই যে পরমাণুটাকে, কোনো মৌলের একটি পরমাণুকে পারমাণবিক ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা দিয়ে লেখার যে পদ্ধতিটা, সেইটা, এই যে রিপ্রেজেন্ট করাটা, এটাকে বলে নিউক্লাইড। এই যে 7n14 এটা হচ্ছে একটা নিউক্লাইড। এটা কি ডিনোট করছে? এতে ইলেকট্রন আছে 7টা, প্রোটনও আছে 7টা, নিউট্রন আছে 14 - 7 = 7টা। তো নিউক্লিয়নের সংখ্যা কত? মানে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, সেটাকে আমরা বলি নিউক্লিয়ন। ঠিক আছে? এবার এই যে নিউক্লিয়নের কথা, এই যে নিউক্লাইডের কথা বললাম, এই নিউক্লাইডের কথা 7n14, এটা হচ্ছে একটা নাইট্রোজেনের পরমাণু, একে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা যদি এরকম লিখে থাকি 8 ও 16, এর দ্বারা কি বোঝাবে? একটা অক্সিজেনের পরমাণু যার পারমাণবিক ক্রমাঙ্ক 8 এবং ভর সংখ্যা 16। পারমাণবিক ক্রমাঙ্ক 8 কথাটার মানে হচ্ছে ইলেকট্রন আছে 8টা, প্রোটন আছে 8টা, এবং নিউট্রন কতগুলো থাকবে বলেছি? 16 - 8 = 8টা। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? সম্পর্কটা কিরকম হলো? পারমাণবিক ক্রমাঙ্ক এবং ভর সংখ্যার মধ্যে সম্পর্কটা হচ্ছে ভর সংখ্যা ভর সংখ্যাকে যদি আমরা a দিয়ে লিখে থাকি, a = z + n, যেখানে z দ্বারা পরমাণু ক্রমাঙ্ককে বোঝানো হয় এবং n দ্বারা নিউট্রন সংখ্যাকে বোঝানো হয়। তাহলে কি দাঁড়ালো? a = z + n, মানে ভর সংখ্যা পারমাণবিক ক্রমাঙ্ক প্লাস নিউট্রন সংখ্যা। ঠিক আছে? এবার আমরা একটু দেখি যে আইসোটোপ কাকে বলে। আইসোটোপ হচ্ছে একই মৌলের বিভিন্ন পরমাণু, এরা দুজনে, এই যে দুজনকে দেখেছি, একই মৌলের পরমাণু কিন্তু বিভিন্ন পরমাণু, যাদের পারমাণবিক ক্রমাঙ্কটা 1 কিন্তু ভর সংখ্যাটা আলাদা। ভর সংখ্যাটা আলাদা তোমরা দেখতে পাচ্ছ, একজনের ভর সংখ্যা 12 আর একজনের ভর সংখ্যা হচ্ছে 13। তার মানে কি? এই যে দুটো পেয়ার, আইসোটোপ কখনো একা হয় না, আইসোটোপ দুজনে মিলে একসাথে, এরা একজন আরেকজনের আইসোটোপ। একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক ক্রমাঙ্কটা 1 কিন্তু ভর সংখ্যাটা আলাদা, সেগুলোকে আমরা বলি আইসোটোপ। আচ্ছা, আইসোটোপের রাসায়নিক ধর্মটা একই রকমের হয়। কেন হয়? কারণ আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কারা? পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনগুলো। তাহলে এখানেও যতগুলো ইলেকট্রন, ওখানেও তো ততগুলো ইলেকট্রন, তাই জন্য পরমাণুর এই আইসোটোপের রাসায়নিক ধর্মটা একই রকম। আচ্ছা, এবার দেখো দুটো মৌলকে আমরা লিখেছি যাদের পারমাণবিক ক্রমাঙ্কটা আলাদা কিন্তু ভর সংখ্যাটা একই। তাহলে এগুলোকে আমরা বলবো আইসোবার। আইসোবার কিন্তু বিভিন্ন মৌলের পরমাণু। দেখো, একটাতে নাইট্রোজেন লিখেছি আর একটাতে কার্বন লিখেছি, তার মানে কি বিভিন্ন মৌলকে বোঝাচ্ছে, তাদের ক্রমাঙ্কটা আলাদা কিন্তু ভর সংখ্যাটা একই রকম, এদেরকে বলে আইসোবার। এবার দেখো আরেকটা কথা বলি, এই দুটো দেখো, দুটো বিভিন্ন মৌলের পরমাণু, তাদের ভর সংখ্যাটাও আলাদা, ক্রমাঙ্কটাও আলাদা, কিন্তু মিল একটা কিছু আছে। কি মিল? একবার দেখি। 1h1 এ ইলেকট্রন আছে একটা, প্রোটনও আছে একটা, নিউট্রন কটা আছে? 2 - 1 একটা। আচ্ছা, এই হিলিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি ইলেকট্রন কটা আছে? দুটো, প্রোটনও আছে দুটো, কিন্তু নিউট্রন
নিউট্রন সংখ্যা কত? 3 বিয়োগ 2 ইকুয়াল টু 1। তাহলে আমরা কি পেলাম? আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যাটা সমান হবে। এই তিনটেকে আরেকবার করে বলে দিই। আইসোটোপের পারমাণবিক ক্রমাঙ্কটা একই হবে, একই মৌলের পরমাণু হবে। আইসোবার বিভিন্ন মৌলের পরমাণু, যাদের ভর সংখ্যাটা একই রকম হবে। যেহেতু তারা বিভিন্ন মৌলের পরমাণু, তাহলে তাদের ধর্মগুলোও আলাদা আলাদা হবে। আচ্ছা, আর আইসোটোন হচ্ছে বিভিন্ন মৌলের পরমাণু, তাদের যাদের নিউট্রন সংখ্যাটা একই, তাদেরকে আমরা বলি আইসোটোন। আচ্ছা, এবার একটা পরমাণুকে যখন আমরা নিউক্লাইড দিয়ে চিহ্নিত করে থাকি, তখন সেই পরমাণুটার আমি বলেছি যে ইলেকট্রনগুলো বাইরের কক্ষে আবর্তন করে, কিন্তু ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে আবর্তন করতে তো পারে না, একটা সুস্থির কক্ষপথে আবর্তন করে। সেই কক্ষপথগুলোকে আমরা কে এল এম এন সেল বলে থাকি, কক্ষপথ বলি কে এল এম এন ও পি, এইভাবে আমরা সেগুলোকে দেখিয়ে থাকি। তো একটা পরমাণু যার ধরো 6C12, এই পরমাণুটার ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন ইজ ইকুয়াল টু 6টি। এই 6টা ইলেকট্রনকে আমরা কিভাবে সেলে ডিভাইড করব? কে সেলে সবসময় দুটো ইলেকট্রন থাকে, দুটো। তাহলে মোট কটা ইলেকট্রন? এখানে 6টা টোটাল, মোট 6টা ইলেকট্রন। মোট 6টার মধ্যে কে সেলে যদি দুটো হয়ে যায়, আর কটা বাকি রইল? 4টে। তাহলে এল সেলে, কার্বনের এল সেলে 4টে ইলেকট্রন। এইভাবে আমরা ইলেকট্রনগুলোকে বিভিন্ন কক্ষপথে ভাগ করে থাকি। এই যে কক্ষপথগুলো, এগুলোকে আমরা বলে থাকি সুস্থিত কক্ষপথ, মুখ্য শক্তি স্তর, এইভাবে ডিনোট করে থাকি। তো এই যে কক্ষপথগুলোর কথা বলছি, এগুলোতে ইলেকট্রনগুলোকে যখন আমরা ডিস্ট্রিবিউট করব, তখন আমরা একটা কথা মনে রাখবো, বাইরের কক্ষে কখনো ইলেকট্রন সংখ্যা 8-এর বেশি হবে না। ধরা যাক আমরা যদি আরেকটুখানি এগিয়ে সোডিয়ামের কথা বলি, সোডিয়ামকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি, সোডিয়াম 11Na23। তাহলে সোডিয়ামের মধ্যে ইলেকট্রন সংখ্যা কত? 11, প্রোটন সংখ্যা 11, আর নিউট্রন সংখ্যা হলো 23 বিয়োগ 11 ইজ ইকুয়াল টু 12। এবার এই যে 11টা ইলেকট্রন, এগুলোকে যখন আমরা সেলে ডিভাইড করব, তখন কিভাবে করব? কে এল এম সেল দেখলাম, কে সেলে তো দুটো ইলেকট্রন, দুটোর বেশি হতে পারে না। এল সেলে আমরা দেখব এল এর ক্যাপাসিটি কত। আচ্ছা, একটা সেলে, একটা কক্ষপথে ইলেকট্রন কতগুলো থাকতে পারে সেটা একটা সূত্র দিয়ে নির্ণয় করা হয়। এই যে 2n², এই সূত্রটা দিয়ে বলা হয়ে থাকে। যখন n = 1, তখন এটার মান কত হবে? 2 × 1² = 2। যখন n = 2, তখন কত হবে? 2 × 2² কত হবে? 2 × 4 = 8। আচ্ছা, তাহলে এই যে n = 1, n = 2, এটা হচ্ছে কে কক্ষ, কে কক্ষে n = 1, মানে প্রথম কক্ষ। তারপর এল, এল কে আমরা 2 দিয়ে ডিনোট করে থাকি, এল কক্ষে তাহলে 8টা ইলেকট্রন। তাহলে আমরা যে 11টা ইলেকট্রনকে বিভিন্ন সেলে ডিভাইড করছিলাম, তাহলে এল কক্ষে সর্বাধিক ইলেকট্রন গ্রহণের ক্ষমতা 8টা। তাহলে 8 আর 2 10 হয়ে গেল। 8টা ইলেকট্রন বাকি আছে, একটা ইলেকট্রন, সেটাকে আমরা এম কক্ষে দিয়ে দেবো। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল 281। এইভাবে আমরা ইলেকট্রনগুলোকে বিভিন্ন সেলে ডিভাইড করব। আচ্ছা, এবার আরেকটু বেশি দেখি, যেমন ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কটা ইলেকট্রন? ক্যালসিয়ামের 20। আচ্ছা, ক্যালসিয়ামের 20টা ইলেকট্রনকে আমরা কিভাবে ভাগ করব? ইলেকট্রন সংখ্যা 20। 20টা ইলেকট্রনকে যদি আমরা বিভিন্ন সেলে ডিভাইড করি, তাহলে কিভাবে করব? কে সেলের ক্যাপাসিটি কত বলেছি? কে সেলে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 2টো। তাহলে কে এল, কে তে 2টো, আর এল এ 8টা, 8 আর 2 10টা হলো, এখনো 10টা ইলেকট্রন রয়েছে। তাহলে এম এ কটা? এম কক্ষে, এম কক্ষে তাহলে আমরা 10টা ইলেকট্রন রাখতে পারি কি? পারবো। এম এর ক্যাপাসিটি কিন্তু 10-এর বেশি। দেখো, এম তো 3 নম্বর কক্ষ, তাহলে সেটাকে যদি আমরা 2n² দিয়ে লিখি, তাহলে সেটা দাঁড়াবে কত? 2 × 3² = 3 3 9, 9 2 18। 18টা ইলেকট্রন সে নিতে পারে, কিন্তু যদি সেটা বাইরের কক্ষ হয়, সেখানে 8-এর বেশি হবে না। সেক্ষেত্রে আমরা কি করব? এম কক্ষে 8টা ইলেকট্রন দিয়ে দেব, তারপর আরেকটা কক্ষপথ তৈরি করে সেখানে আমরা 2টো ইলেকট্রনকে রাখবো। তাহলে ক্যালসিয়াম 20-র জন্য কিরকম করে রাখা হবে? কে এল এম এন সেলে 2 8 8 আর 2, এইভাবে আমরা ইলেকট্রনগুলোকে ডিস্ট্রিবিউট করব। এইভাবে আমরা
শিখে যাব কিভাবে করতে হয়। আচ্ছা, একটা নিউক্লিয়াস, আচ্ছা নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটনগুলো একসাথে থাকে, তো বলেছি যে প্রোটন নিউক্লিয়াসে কারা থাকে, প্রোটন আর নিউট্রন। প্রোটনগুলো পজিটিভ তড়িৎগ্রস্ত কণা। আচ্ছা, পজিটিভ তড়িৎগ্রস্ত কণা পাশাপাশি একসাথে জোটবদ্ধ অবস্থায় থাকতে পারে কি? পারে না, কারণ ওরা তো একজন আরেকজনকে বিকর্ষণ করবে, একটার সঙ্গে আরেকটার তো বিকর্ষণ হবে, সমজাতীয় তড়িৎ তো বিকর্ষণ করে, তাহলে একটা প্রোটন আরেকটা প্রোটনকে তো বিকর্ষণ করবে। তা সত্ত্বেও তাহলে কি করে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো একই জায়গায় জোটবদ্ধ হয়ে থাকে? সেই সম্পর্কে বিজ্ঞানীরা বললেন যে নিউক্লিয় বল বলে একটা বল সেখানে কাজ করে, যেটা কেবলমাত্র নিউক্লিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকে, নিউক্লিয়াসের বাইরে এর কোনো অস্তিত্ব নেই। নিউক্লিয়াসের মধ্যে এই বলটা কি কাজ করে? নিউট্রনগুলোকে, প্রোটনগুলোকে একসাথে জোটবদ্ধ অবস্থায় রাখতে সাহায্য করে, এটাকে বলে নিউক্লিয় বল। তো নিউক্লিয় বলটা আসে কোথা থেকে হঠাৎ নিউক্লিয় বল এলো নিউক্লিয়াসের ভেতরে? বলছেন যে নিউট্রন আর প্রোটনগুলো অবিরাম সব সময় নিউট্রনটা প্রোটনে, প্রোটনটা নিউট্রনে কনভার্ট হচ্ছে। তো প্রোটনের ভর তো নিউট্রনের থেকে বেশি, নিউট্রনের ভরটা প্রোটনের থেকে বেশি, তাহলে একটা বেশি ভর বিশিষ্ট কণা যখন একটা কম ভর বিশিষ্ট কণায় ট্রান্সফার হয়, কনভার্ট হয়, তখন তার যে বাকি যে ভরটা সেটা তখন শক্তি আকারে প্রকাশ পায়। এবার বলছেন যে নিউক্লিয় বলের অস্তিত্ব সম্পর্কে জানতে গিয়ে আমরা দেখেছিলাম পাই মেসন কণা বলে একটা কণার অবিরাম আদান প্রদানের ফলে নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয় বলের সৃষ্টি হয়। এই বলটা প্রচণ্ড শক্তিশালী একটা বল, কিন্তু নিউক্লিয়াসের বাইরে এর কোনো অস্তিত্ব নেই, এটাকে আমরা বলি নিউক্লিয় বল। ঠিক আছে। আচ্ছা, একটা কক্ষ থেকে আরেকটা কক্ষে বলেছি যে নিলস বোর দেখালেন যে একটা কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলো শক্তি নির্দিষ্ট, তারা কখনো শক্তি ক্ষয়ও করে না, শক্তি গ্রহণও করে না, কিন্তু কোনো কারণে কোনো ইলেকট্রনকে যদি কে সেল থেকে এল সেলে নিয়ে যেতে হয় তাহলে কি হবে? আমাদেরকে বাইরে থেকে শক্তি দিতে হবে। আবার যখন এরকম হয় যে এম থেকে এলে এলো, তখন কি হবে? সে খানিকটা শক্তি বিকিরণ করবে, করে একটা কক্ষ থেকে আরেকটা কক্ষে ইলেকট্রনগুলো স্থানান্তরিত হবে। কিন্তু একটা কক্ষপথে যেমন কে সেলে কতগুলো ইলেকট্রন রয়েছে, এল সেলে কতগুলো ইলেকট্রন রয়েছে, কে আর এল এর মাঝখানে যে জায়গাটা, সেখানে কিন্তু কোনো ইলেকট্রন থাকতে পারে না, সেই জায়গাটা কিন্তু ফাঁকা। এইভাবে আমরা পরমাণুর গঠনকে ব্যাখ্যা করে থাকি।